ক্রিয়েটিং কন্টেন্ট অ্যান্ড আর্নিং মানি কমপ্লিটলি ডিফারেন্ট থিং। লোকে ভিডিও বানাচ্ছে মানে যে পয়সা কামাচ্ছে এরকম। আমি আজ থেকেও 20 বছর পরে আমার যখন মানে 55-60 বছর বয়স হবে, আমি টিম নিয়ে ক্যামেরা নিয়ে গিয়ে রেস্টুরেন্টে কভার করব, দেন আই অ্যাম দ্য ফুল। দ্যাট ইজ নেভার গানা হ্যাপেন। কোনো দিন হবে না। ওভার দ্য নাইট বড় লোক হয়ে যাবো, মাল্টি মিলিনিয়ার হয়ে যাবো, বিলিনিয়ার হয়ে যাবো। এই স্টোরিগুলো দেখে আসা, স্টোরিগুলো দেখা ভালো। মানে মনিটাইজেশনে পয়সা নেই বললেই চলে, সেই পয়সায় জল গরম হবে না। বাইরে থেকে মনে হয় যে ওরে বাবা প্রচুর কিছু না, এরকম নয়। মনিটাইজেশনে পয়সা কিন্তু খুবই কম। আই পার্সোনালি থিঙ্ক যে ফলোয়ার্সের পেছনে ছোটা সব থেকে বেশি বোকাম। আমি ফলোয়ার্সের পেছনে ছুটছি মানে আই অ্যাম রানিং টুয়ার্ডস মাই ডেথ। আগামী প্রজন্ম যারা হয়তো ডক্টর, ইঞ্জিনিয়ার এই প্রফেশন ক্যারিয়ারটাকে জলাঞ্জলি দিয়ে ভাবছে যে না আমি ইনফ্লুয়েন্সার হব, ঠিক আছে, এখানে আমার প্রচুর টাকা ইনকাম। কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে। কোয়ালিটি কন্টেন্ট যদি না হয় আলটিমেট সার্ভাইভ হবে না। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকে যে গেস্ট এসছে আমার সঙ্গে, তাকে আমি অনেকদিন ধরে চিনি, কিন্তু আজকে তাকে নতুন করে চিনব। ওয়েলকাম বিশ্বজিৎ টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। বিশ্বজিৎ এখন খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্লগার, ফুড ব্লগার, এবং তার হ্যান্ডেলের নাম হচ্ছে ভোজ আড্ডা। কিন্তু যখন আমি ওকে চিনতাম তখন ও এন্টারপ্রেনার ছিল 10 বছর আগে। একদম। এই 10 বছরের মধ্যে এই জার্নিটা যে চেঞ্জ হয়ে গেল, আমরা আসবো এই জার্নি, এই ট্রান্সফরমেশন জার্নিতে। কিন্তু আমরা শুরু করতে চাই, তোমার ছোটোবেলায় কি অ্যাসপিরেশন ছিল, কি ভাবতে তুমি? ছোটোবেলায় ভাবা বলতে যে ভাবনা থেকে আমার ওই বিজনেস অ্যান্ড অল অফ দোজ থিংসে আসা, সেটা হচ্ছে খুব সাধারণ ঘর থেকে উঠে আসা এবং অনেকটা গ্রামের ছেলে আমি, সেটা অনেকেই জানে এবং তুমিও জানো। এবং সেখান থেকে উঠে আসা আমার স্বপ্নগুলো সেই টাইমেও, মানে আজ থেকে 10-15 বছর আগেও বলতে গেলে অনেকটাই বড় ছিল। ইনফ্যাক্ট আজকের ডেটও আনরিচেবল। তো সেই বড় স্বপ্নগুলো আমার মনে হতো যে এটা ওই পড়াশুনো করে শুধুমাত্র চাকরি করে কখনো সম্ভব নয় সেই জিনিসগুলোকে অ্যাচিভ করা। তো একমাত্র একটা অপশান, সেটা হচ্ছে ব্যবসা করতে হবে। তো যে কারণে আমি মানে ম্যানেজমেন্ট পড়ার পরেও চাকরি বাকরিতে না ঢুকে আমি তখন বিজনেসের দিকে, স্টার্টআপের দিকে আসলাম। এবং তখন ওই স্টার্টআপটাও উঠছে আর কি, সবে বুম। 2014 পরে বলতে আমি স্টার্ট করেছি 2011 থেকে। তো 10-11 থেকে সবে জিনিসগুলো কুক হওয়া শুরু হচ্ছে আর কি। তো তখনই ওই পড়াশুনো করতে করতেই স্টার্টআপ রিলেটেড পড়াশুনো, তখন জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট আসে, মনে হয় না এটাই আমাকে করতে হবে। স্টার্টআপ মানেই তখন ভ্যালুয়েশন, টাকা, একটা হিউজ ব্যাপার। মানে যেভাবে দেখানো হয় বা যেভাবে জিনিসগুলোকে পোট্রে করা হচ্ছে, যে একটা বিশাল ব্যাপার। এবং মানে কি কালকেই মাল্টিমিলিয়নিয়ার হয়ে যাবে। হ্যাঁ একদম। মানে আমি এটা করব মানে আমি রাতারাতি বড় লোক হয়ে যাব, মার্কেট থেকে ফান্ড তুলবো, কিছু একটা ব্যবসা করব এবং আমি রাতারাতি একটা বিশাল ব্যাপার হয়ে যাবে। তো এই যে জিনিসগুলো মার্কেটে চলে, আজকের ডেটও দেখি সেটা চলে। নট অনলি বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশনও সেম জিনিসটা চলে। আমি দেখেছি যে মানে এখন কন্টেন্ট ক্রিয়েশনে অনেকে আসছে, যারা নতুন আসে আমার কাছে, দাদা কী করব, কীভাবে করব। আমি সবাইকেই একটা কথা বলি, যারা সাকসেস পেয়েছে তাদের সাকসেস স্টোরি দেখে আসলে চাপ আছে। মানে তারা আজকে ভালো গাড়িতে রয়েছে, ভালো বাড়িতে রয়েছে, প্রচুর টাকা কামাচ্ছে, এই দেখে যারা আসছে তারা কিন্তু ফেল করবে। মানে কপি পেস্ট করা যাবে না, এই কিন্তু প্যাশন থাকতে হবে। স্টার্টআপের ক্ষেত্রেও সেম জিনিস, আর নিজের একটা ইনোভেটিভ কিছু থাকতে লাগবে। একদম মানে নতুন কিছু করতে হবে, সেটা স্টার্টআপ হোক, সেটা বিজনেস। তো তুমি তো অনেকগুলো ব্যবসা করেছিলে না, অনেকগুলো না, একটা দুটো ব্যবসা হয়েছে, চারটে ব্যবসা, তাহলে সিরিয়াল এন্টারপ্রেনার। 4টে ব্যবসাতে এবং অনেকগুলো তো ফেলও করলে, প্রত্যেকটাতেই সাকসেসফুলি ফেল করেছি। সাকসেসফুলি ফেল করেছি আমি, 4টেতেই সাকসেসফুলি ফেল করেছি। কি মনে হলো, মানে কেন তুমি ফেল করলে? এটার কোনো একটা এক্সপ্লেনেশন আছে? মানে কোনোদিন নিজেকে প্রশ্ন করেছো যে কি কারণে ফেল করলে? প্রশ্ন করার তো প্রচুর টাইম পেয়েছি, যে কি হলো কি না হলো। তার কারণ যখন একদম স্ক্র্যাপ পিরিয়ডে ছিলাম, যখন আমি সব শেষ হয়ে গেছি, তখন তো আমার হাতে এই প্রশ্ন করা ছাড়া আর কিছুই নেই, কেন কোনো কাজই নেই, শুধু নিজেকেই নিজে প্রশ্ন করছি, নিজেই নিজেকে উত্তর দিচ্ছি। তো প্রশ্ন যেটা মনে হয় সেটা হচ্ছে ওই বাইরের চকমক দেখে আসা।
বাইরের চাকচিক্য দেখে আসা। স্টার্ট আপ মানেই একটা বিশাল কিছু। আমি প্রচুর, যেটা আলোচনা আমরা একটু আগে করছিলাম, ওভার দ্য নাইট বড় লোক হয়ে যাব, মাল্টি মিলিনিয়ার হয়ে যাব, বিলিনিয়ার হয়ে যাব, এই স্টোরিগুলো দেখে আসা। স্টোরিগুলো দেখা ভালো, সবার আগে যেটা দেখতে হবে তাদের ফেলিওরটা, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যে আমি ওই পেনটা নিতে পারবো কি না। এবং মানে যে কোনো সেক্টরেই, মানে আমরা ছোটোবেলা থেকে পড়াশুনো যে করে আসছি, ক্লাসে যদি 200 জন ছাত্র থাকে, ফার্স্ট হয়তো 2 জনই হয়, তার থেকে বেশি লোক হয় না, বা 1 জন হয়। তো আমরা কিন্তু ওই 200 জনের মধ্যে একজনের স্টোরিটা দেখছি, একজনই ফার্স্ট হচ্ছে। আমরা যে স্টোরিগুলো দেখছি সেই স্টোরিগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম, আমরা লক্ষ জনের একজনের স্টোরিটা দেখছি। বাকি যে লোকগুলো ফেল করেছে তাদের স্টোরিটা জানা খুব দরকার, তবে মনে হবে যে আমি এটা করতে পারবো কি না, ওই পেনটা নেওয়া। কিন্তু আমার যতটা মনে হয়, যে যতটা আমি তোমাকে দেখেছি, চিনেছি, তোমার মধ্যে একটা ডিএনএ আছে এন্টারপ্রেনারের। কারণ এইটা না থাকলে, এই বারবার ফেল করার পর এই যে হার না মানা, হার তুমি চলছো কন্টিনিউয়েশন, এইটা কিন্তু একটা এন্টারপ্রেনারের প্রথম লক্ষ্য, যে আমি হার মানবো না। ঠিক আছে, তুমি 4টে বিজনেস সাকসেসফুলি ফেল করেছো, তুমি বলছো, তার মানে সাকসেস কোথায়? তুমি লেসন লার্ন করেছো আর বিজনেসটা ফেল করে গেছে। একদম, ঠিক আছে। মানে আই ফেলড সেভারাল টাইম ইন মাই লাইফ, কিন্তু নেভার ফেল টু গেট আপ অ্যাগেইন। I failed several. So every setback in life is a stage for bounce back. এটা তোমার মূল মন্ত্র। একদম। তো তারপরে কি করলে? বিজনেস যখন ফেল হয়ে গেল, তুমি কিছুদিনের জন্য, তোমার বায়ো রিড করছিলাম, কিছুদিনের জন্য চাকরিও করেছো। হ্যাঁ, মানে যখন ফেল হলো তখন তো অলরেডি 4টে স্টার্ট আপ মানে আমার হাত থেকে প্রায় 5-6 বছর বেরিয়ে গেছে। তো তখন টাকাও বেরিয়ে গেছে, প্রচুর টাকা, মানে বাবার যা ছিল সবই লেগে গেছে, কিচ্ছু নেই। মানে ইনফ্যাক্ট আমাদের এমন লাইফ গেছে, মানে যেটা আমাদের ক্লোজ লোক তারা জানে, যে বাবা মার একমাত্র ছেলে, বাবা মা এক ঘরে বসে কাঁদছে, এক ঘরে আমি বসে রয়েছি, যে আমার একমাত্র ছেলেটার কিছু হলো না, এদেরকে কিছু করে দিয়ে যেতে পারলাম না। মানে দ্যাট ইজ দ্য ট্রু স্টোরি অফ মাই লাইফ, যে বাবা মা কাঁদছে, বাবা মা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বলছে, দেখ না, ওকে যদি কিছু একটা করা যায়, ও তো আর ঘর থেকেই বেরোয় না, ওর যে কী হবে কিছু বুঝতে পারছি না। মানে ভাষায় প্রকাশ করা যাবে না সেই সিচুয়েশনগুলো। কিচ্ছু নেই আমার হাতে, আর কিছু করার নেই। এতগুলো স্টার্ট আপ ফেল করেছে, পয়সা কড়ি নেই, বাবার পয়সা কড়ি যা ছিল সবই চলে গেছে। মানে আমাদের এমন সময় গেছে, হয়তো মানে আশেপাশে আত্মীয় স্বজন মামাবাড়ি থেকে সাপোর্ট না করলে আমাদের প্রতি কটা মাস ঠিকঠাকভাবে খাওয়া হতো না, বিকজ উই লস্ট এভরিথিং ইন দ্য জার্নি অফ স্টার্ট আপ। গাড়ি বাড়ি সমস্ত কিছু, টাকা পয়সা, বাবা রিটায়ার করে যা টাকা পয়সা ছিল সবই ঢুকে গেছে। সো দ্যাট ওয়াজ দ্য সিনারিও। সেখান থেকেও ওই একটা ফেল করেছি, আবার একটা করেছি, একটা ফেল করেছি, আবার একটা করেছি, এই করতে করতে একটা হিউজ টাইম চলে গেছে, যখন আর মনে হচ্ছে না আর হবে না, দ্যাট ইজ নট পসিবল। তার কারণ হচ্ছে লার্নিংগুলো নিয়েছি। ওই যে সানি পিকচারগুলো দেখে এসছিলাম, স্টার্ট আপ মানে ওভার দ্য নাইট মিলিনিয়ার বিলিনিয়ার এই জিনিসগুলো হয়ে যাব, যখন ভেতরে 4-5 বছর ঢুকে গেছি না, এবং আমি যখন যেটা করি 24/7 সেটাই করি, মানে একদম ফুল জোনে। যার ফলে এই যে লার্নিংগুলো হয়েছে, তখন মনে হয়েছে যে না, দ্যাট ইজ নট দ্য ইজি গেম। মানে ফান্ডিং পাওয়া সম্ভব নয়, সাধারণ ঘর থেকে কোনোভাবেই সম্ভব নয়। ব্যাকবোন থাকতে হবে, হিউজ নেটওয়ার্ক থাকতে হবে, হিউজ, মানে সেই জায়গার লোক অবধি পৌঁছাতে হবে, তবে তো সে পৌঁছানো অবধি একটা মেল করলে মেল কেউ দেখবে না, কেনই বা দেখতে যাবে? উইদাউট রেফারেন্স কিচ্ছু হয় না। নয় যারা ফান্ডিং পাচ্ছে, নয় তাদের IIT IIM ট্যাগ রয়েছে, আর নয় কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে, যার কোনোটাই আমার ছিল না। তো বাইরে থেকে দেখলে ওরকম মনে হয় এনারিও, মানে ইন্টারনাল স্ট্রাকচারটা কমপ্লিটলি ডিফারেন্ট। এবার ওই করতে করতে তখন কি করব কিছু জানা নেই, চাকরি বাকরি তো আর হবে না, মানে যে রিলেটেড পড়াশোনা করেছি সেই চাকরি আর পাবো না, তার কারণ অলরেডি কেরিয়ারে একটা 5-6 বছরের গ্যাপ চলে এসছে, তো সেটা পসিবল নয়। তো তখন কি করা যায় ভাবতে, এবার তো চাকরি বাকরি করতেই হবে, তার কারণ আর সংসারে চলছে, সার্ভাইভাল এবার করতেই হবে। চলো ভাই, চলো কিছু একটা এবার করি, বেঁচে তো থাকতে হবে আলটিমেট, তো আবার পরেরটা পরে দেখা যাবে। তো এই করে তখন HS পাস দেখিয়ে একটা বন্ধুর কোম্পানি থেকে একটা এক্সপিরিয়েন্স বের করে চাকরিতে ঢুকলাম সেলসের, সেটাও আবার স্টার্ট আপেই। তখন তুমি কিন্তু MBA ইন HR করে ফেলেছো। হ্যাঁ, আর তুমি কোয়ালিফিকেশন ইউজ করলে হচ্ছে HS এর। কেন আমি চাকরিটা পাচ্ছিলে না? হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি ওই কোয়ালিফিকেশন দেখালে তো আমাকে আর কেউ চাকরি দেবে না, দেবে না, পাবো না আমি।
তো আমাকে এটাই করতে হবে, যে একদম বেসিক লেভেল থেকে বেসিক লেভেল থেকে সেলস এক্সিকিউটিভ, একদম আমাকে সেলস এক্সিকিউটিভ একদম স্ক্র্যাপ থেকে উঠে আসতে হবে। ওই একটা স্টার্টআপ এবং কি তখন ভাবলাম কি করা যায়, আমি ভাবলাম স্টার্টআপেই ঢুকি। হ্যাঁ, কারণ স্টার্টআপে গেমটা বুঝতে পারবো, স্টার্টআপে তোমার 4টে ফেল হয়েছে, এবার আমি একটা সাকসেসফুল স্টার্টআপে ঢুকলে ইন্টারনাল গেমটা আমি শিখতে পারবো এবং বুঝতে পারবো। আমি স্টার্টআপেই ঢুকলাম চাকরিতে। এবারে ঢুকে ওই এইচএস দেখিয়ে সেলসের কাজ করতাম, ওই পিঠে ব্যাগ নিয়ে তখন পার্কিং রিলেটেড সলিউশন একটা কোম্পানির ওই পজ মেশিনগুলো বিক্রি করতাম আর কি, পাতিকতায় সমস্ত পার্কিংগুলোতে গিয়ে, মলের পার্কিং, অন রোড পার্কিং। তো ওই করতে করতে আর বাই দিস টাইম অ্যাজ এ প্যাশনে সোশ্যাল মিডিয়া জার্নিটা চলছিল। সোশ্যাল মিডিয়ায় পেজ ক্রিয়েশন, মানে গ্রুপ ক্রিয়েশন, এই সমস্ত বাই দ্য প্যাশন চলছিল আর কি। কখনো ভাবিনি এটা প্রফেশন হতে পারে, এখান থেকে যে পয়সা কামানো যায় সেটাই কোনো আইডিয়া ছিল না। তো ওই করতে করতে কখনো ইটস অল অ্যাবাউট গড প্ল্যান। তো তারপরে চলে আসলো কোভিড, এবং কোভিডে চাকরিটা চলে গেল। এত কষ্ট করে এত কিছু করে একটা চাকরি পেলাম, সেটা কোভিডে চলে গেল। কারণ সেই স্টার্টআপটাই হয়তো তখন বন্ধ হয়ে গেল। স্টার্টআপটা সত্যি বন্ধ হয়ে গেল, মানে স্টার্টআপটা বন্ধ হয়ে গেল। স্টার্টআপটা মানে ওই লং পিরিয়ডে 1 মাস 2 মাস তবুও বসে স্যালারি দিল, তারপরে স্যালারি স্টপ হয়ে গেল, বললো আমরা অপারেশন বন্ধ করে দিচ্ছি। ওইটা অবভিয়াস, চাকরিটাও চলে গেল। কারণ গাড়ি তো বেরোচ্ছে না, পার্কিং হবে কোথা থেকে? তো মানে এত কিছু করে একটা চাকরি পেলাম, চাকরিটাও চলে গেল। তো কিন্তু দেখো, মানে আমি বলছি যে কোভিড, অনেকে বলছে যে কোভিড একটা পেইনফুল টাইম লোকে কাটিয়েছে, কিন্তু কোভিড কিন্তু ব্লেসিং ইন ডিসগাইজ, অনেককে ভাবার সময় দিয়েছে। এবং এই যে তুমি একটা অর্গানাইজেশনে চাকরি করতে, হয়তো পার্কিং নিয়ে কাজ করতে, পার্কিং বন্ধ হয়ে গেল, কিন্তু তোমার গাড়ি কিন্তু শুরু হয়ে গেল একদম, এবং তুমি স্টার্ট করে দিলে তোমার সোশ্যাল মিডিয়া জার্নি। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া জার্নিটা যদি আমি বলি, আমার সোশ্যাল মিডিয়া জার্নি অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল 2009 থেকে। পড়াশোনা যখন আমি কলেজ লাইফ, সেটা 2010-এ তো সব ফেসবুক এসছে, তখন ফেসবুকও আসেনি, অর্কুট ছিল। অর্কুটে কমিউনিটি বিল্ড করতে। তারপরে ওই 10-এর শেষে বা 11-তে আমার ফেসবুকে আসা। ফেসবুকে এসে একটু বুঝে সুঝে নিয়ে কয়েকটা বন্ধুদের পেজে অ্যাজ এ মডারেটর বেশ কিছুদিন চালিয়েছি আর কি। সেইটা চালাতে চালাতে এবার 2015-য় মনে হলো নিজের কিছু পেজ খুলি। অনেকদিন তো অন্যর পেজে মডারেটর হিসাবে কাজ করছি, নিজের পেজ খুললাম, 4-5টা পেজ খুললাম, ওখানেও সাকসেসফুলি ফেল। একটা পেজও বললে বিশ্বাস করবে না 5000 ফলোয়ার ক্রস করেনি। তো তারপরে গিয়ে একটা পেজ খুললাম তোমার হচ্ছে ফুড সেগমেন্টে, যেহেতু নিজে খেতে ভালোবাসতাম, বাপরে কি হ্যাংলা বলে। হ্যাঁ, ওই পেজটাও চালাচ্ছি মোটামুটি 1.5-2 বছরে আমার ধরো 50,000 ফলোয়ার্স হয়েছে। আচ্ছা, 1.5-2 বছরে। তারপরে ওভার দ্য নাইট কিছু একটা হলো, কোনো পোস্ট ভাইরাল হলো, সেখান থেকে বাকি সমস্ত পোস্ট ভাইরাল হয়ে গেল। আমার 50,000 যেটা 1.5 বছর লেগেছিল, সেখান থেকে 1 লাখ যেতে সময় লাগলো 7 দিন। তারপরে নেক্সট 1 মাসের মধ্যে আমার ওটাই প্রায় 1.5-2 লাখ চলে গেল। আমি ভাবলাম পেজ তো আমার হয়ে গেল, এবার আমাকে অন্য কিছু করতে হবে। মানে আমি সবসময় মানে কমফোর্ট জোনে থাকতে পারি না। এবার কি করবো, তাহলে একটা গ্রুপ খুলি। এবার ওই গ্রুপটা খুললাম হচ্ছে ভোজ আড্ডা নামে, যে গ্রুপটা খোলা হলো, এবং সেই গ্রুপটা চলছে, খুব ভালো চলছে। এবং এই প্ল্যাটফর্মগুলো কোভিডে, যেটা তুমি বলছিলে ব্লেসিং যেটা হলো, সেটা হচ্ছে একটা এক্সট্রা বুস্ট পেলো। ওই যে ভাইরাল হলো, ওটা কিন্তু কোভিডের টাইমে অনেক বেশি সোশ্যাল মিডিয়া কনজাম্পশন বেড়ে গেল, কারণ লোকের হাতে কোনো কাজ নেই, লোকে কেউ বেরোতে পারছে না, তো সারাদিন কি করবে, বাড়িতে ঘন্টা বাজাচ্ছে আর ভাবছে আর ওই ফোন দেখছে। তো তখন হিউজ, মানে সেই টাইমে যারা ছিল তাদের কিন্তু হিউজ ফলোয়ার গেইন করেছে ওই টাইমে। তো তখন এবার ওই চলতে চলতে ভোজ আড্ডা নামে একটা গ্রুপ খোলা হলো। সেই গ্রুপটাও চলতে চলতে বছর খানিকের মধ্যে একটা 39,000 48,000 এইরকম একটা ফলোয়ার বেসে গেছে। আমরা অলরেডি একটা গ্রুপ থেকে মিটও করেছি। মানে যেরকম হয়, মানে তার সঙ্গে ভোজ আড্ডা নামে একটা ফেসবুক পেজও খুললাম অবভিয়াসলি, সেটাও তখন 70,000 ফলোয়ার্স হয়ে গেছে। মানে এবার এই করতে করতে, মানে যেরকম হয়, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা প্রতিদিন রাত্রিরে চোখ বন্ধ করার আগে প্ল্যাটফর্মগুলো দেখে নিই যে কত ফলোয়ার্স হলো, কোন পোস্টটা কেমন গেল লাস্ট 10-15 দিনের। তো এরকম দেখে শুলাম, আর চোখ খুলে উঠে দেখি কিচ্ছু নেই, স্ট্রাইক অফ, কিচ্ছু নেই। মানে আমার পেজ নেই, 70,000-এর পেজ নেই,
39,000 48,000-এর গ্রুপ নেই, বোজাড্ডার সেগমেন্টটা নেই। আমি না বিশ্বাস করতে কী হচ্ছে, ঘুম চোখে ভুল দেখছি না কি হচ্ছে, এটা কি সার্চ করছি, এই করছি ওই করছি, কোথার দিয়ে কিছু আসছে না। বন্ধু বান্ধবকে ফোন করছে, আরে দেখ এটা, মানে তখন কিন্তু মানে ভালো ফলোয়ার্স গেন হয়ে গেছে, ভালো এঙ্গেজমেন্ট লোকের গ্রুপটাতে, পেজটাতে। আরে ভাই পাচ্ছি না, কী ব্যাপার, কী হচ্ছে পাচ্ছি না, নেই মানে নেই, মানে আবার ক্লুলেস, কি করবো ভাই, কি হলো এটা, মানে এটা কি হলো, কেন চলে গেল, কিভাবে হলো, সেটা আমার কাছে আজকের ডেটেও এটা কি হ্যাক হয়ে গেল নাকি? হ্যাঁ, কাইন্ড অফ, মানে আমার প্রোফাইল নেই, পেজ নেই, গ্রুপ নেই, কোনোটাই নেই, মাই গুডনেস, কোনোটাই নেই। এবার কলকাতা ককটেল বলে একটা পেজ ছিল 1.5 লাখের, তখন 1.5 লাখ না 2 লাখের বেশি, সেই পেজটাও নেই। মানে টোটাল সোশ্যাল মিডিয়া শুধু বাপরে কি হ্যাংলাটা রয়েছে, সেই বাপরে কি হ্যাংলাটা রয়েছে তার কারণ হচ্ছে ওর অ্যাডমিনশিপ অন্য একটা অ্যাকাউন্টের হাতে ছিল, আমি মডারেটর ছিলাম। মানে আমি ওটাকে চেঞ্জ করেছিলাম, রিসেন্টলি কিছু একটা প্রবলেম হয়েছিল তাই চেঞ্জ করেছিলাম, ওইটা শুধু রয়ে গেছে। বাকি কলকাতা ককটেল নেই, বোজাড্ডা গ্রুপ নেই, বোজাড্ডা পেজ নেই, নাথিং। সার্চ করলাম, এই করলাম ওই করলাম, আলটিমেট কিছু নেই। মেম্বার্সরা এতদিন চালাতে চালাতে অনেকের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, তারা ফোন করছে, মেসেজ করছে, আরে বিশুদা গ্রুপটা পাচ্ছি না, আরে বিশুদা পেজটা পাচ্ছি না, আরে আমরা পোস্ট করবো, কোথায় পোস্ট করবো, মানে ওটা পাবলিক গ্রুপ যেটা এখনও রয়েছে। বোজাড্ডা বলে যে গ্রুপটা রয়েছে আজকের ডেটে নট অনলি ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড়ো ফুড গ্রুপ, তো ওই গ্রুপটা নেই তখন। 39,000। তো ফেসবুকে মেল করলাম। আজকের ডেটে কী হয়েছে, মানে ফেসবুক অবধি পৌঁছানো না অনেকটা ইজি, মানে 2018-14 অতটা ইজি ছিল না, 18-19 অতটা ইজি ছিল না। মেল করলাম, অবভিয়াসলি আমাদের মতন ছোটোখাটো মানুষের মেল দেখার মতন সময় ফেসবুকের নেই। কি করা যায়, আমি মানে ওই সিচুয়েশন না ভাষায় বোঝানো সম্ভব না। আমি কিছুটা বুঝতে পারছি, কারণ রিসেন্টলি আমার সঙ্গেও টেলিগ্রামে সেম একটা ইনসিডেন্ট হলো, এবং আই লস্ট অল মাই কানেকশনস অ্যান্ড এভরিথিং, পুরো পেজটা হ্যাক হয়ে গেল। আমার ছবি দিয়ে অন্য একজন একটা ক্লোন বানিয়ে চালাচ্ছে এবং সবাইকে করছে, সিরিয়াস অফেন্স। কিন্তু কতটা নিজেকে হেল্পলেস লাগে, যে তুমি বলছো না যে ফেসবুকের সঙ্গে তুমি কানেক্ট করতে পারো না, এই এত বড় বড় কোম্পানি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম। আমারটা টেলিগ্রামের সঙ্গে হয়েছে, কোনো কানেকশন নেই, কোনো কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট নেই, তোমাকে মেল করতে হবে। ওদের একটা অফিসিয়াল মেল আইডি আছে, abuse@telegram, ওখানে তুমি মেল করলে ইউ উইল গেট রেসপন্স। মানে ওরা যদি দেখে সেই রেসপন্সটা যেটা বেসিক্যালি আসে অটো জেনারেট, ওটাতে কোনো লাভ নেই, ঠিক আছে। এটা একটা মানে খুবই একটা বাজে সিচুয়েশন। মানে এইটাকে আমার মনে হয় গভর্নমেন্টের একটু নজর দেওয়া উচিত এই জায়গাটাতে। মানে যদি কোনো সোশ্যাল মিডিয়া আমাদের দেশে পেনিট্রেট করছে, আমাদের মানুষ ওটাকে ইউজ করছে, একটা কাস্টমার কেয়ার কন্ট্যাক্ট পার্সনের নাম্বার শুড বি দেয়ার, মানে হেল্পলাইন একটা থাকা উচিত। এত কোটি কোটি টাকা কামাচ্ছে ওরা, এইটুকুনি তো সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারে। পুরোটাই ভার্চুয়াল, পুরোটাই ক্লাউডে, আকাশে, ঠিক আছে, তুমি খুঁজে পাবে না এই টাইম অফ ক্রাইসিস। আমি এটা রিয়েলাইজ করতে পারছি তোমার সঙ্গে মানে কি হয়েছে আর কি। তো নেই, এবার মানে ওই দিনটা প্রচণ্ড সেটব্যাক গেছে। ওই যে একটু আগে বললাম, আই ফেল্ড সেভারাল টাইম ইন মাই লাইফ বাট নেভার ফেল টু গেট আপ এগেইন। আমি একদিনের মধ্যে ভাবলাম ভাই এদেরকে মেল ফেল করে কোনো লাভ নেই, ফালতু ওয়েস্টিং অফ টাইম। এখনও মানুষের ইমোশনটা রয়েছে, প্রচুর মানুষ আমাকে কল করছে, প্রচুর মানুষ টেক্সট করছে, গ্রুপটা কোথায়, এটা কোথায়, ওটা কোথায়, তার মানে ইমোশনটা আছে, আই উইল হ্যাভ টু ক্যাপিটালাইজ ইট। তো ওভার দ্য নাইট আমি আবার পেজ খুললাম, গ্রুপ খুললাম, যেগুলো চলে গেছিলো সেই আইডিগুলো কলকাতা ককটেল পেজ গ্রুপ আবার করে নতুন করে খুললাম। ওই একই আইডি কি পেলে না পেলে? না, ওটার জীবনে ফিরে পাইনি। সেকেন্ড টাইম যেটা তৈরি করলাম সেই বোজাড্ডা গ্রুপটাই আজকে নট অনলি ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় ফুড গ্রুপ, যেখানে 9 লাখের কাছাকাছি মেম্বার্স রয়েছে। সেই পেজটাই আজকের ডেটে 8.5 লাখ ফলোয়ার্স রয়েছে, সেই বোজাড্ডাটাই। তো ওই আবার জিরো থেকে শুরু করলাম, আবার জিরো থেকে শুরু করে আবার জিরো থেকে বিল্ড করে আজকের জায়গায় দাঁড়িয়ে। হ্যাটস অফ টু ইউ, মানে তুমি যা করেছো মানে অসাধারণ, মানে ইন ওয়ান ওয়ার্ড, মানে দিস ইজ আ ট্রিমেন্ডাস এফোর্ট। এই যে বারবার জিরোতে চলে যাওয়া, বারবার পড়ে যাওয়া, পড়ে গিয়ে ওঠা, এটা তোমার থেকে শিখতে হবে অনেককে। পিপল হ্যাজ টু লার্ন ফ্রম ইউ। হ্যাঁ, মানে যারা বড় বড় স্বপ্ন দেখছে না, যারা সত্যি স্বপ্ন দেখে, তাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। মানে এইগুলো কিন্তু আসবে। মানে আজকের ডেটে যেটা তোমাকে একটু আগেও বললাম, সব থেকে বড় জিনিস যেটা হয়েছে, মানে আমি নিজেকে প্রচুর চেঞ্জ করেছি। আমার প্রতি কটা দিন টার্গেট থাকে, সেটা হচ্ছে
আমার আজকের ডেটে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, কত ফলোয়ার্স বাড়াবো, কত কি করব, কোনো কিছুর পেছনে কোনো টার্গেট নেই। আমার টার্গেট একটা জিনিসের পেছনেই, আজকের বিশ্বজিৎ ভট্টাচার্য, কালকের বিশ্বজিৎ ভট্টাচার্য, এই দুটোর মধ্যে যেন 0.01%ও কোনো চেঞ্জেস আসে। কালকের বিশ্বজিৎ ভট্টাচার্য যেন আজকের বেটার ভার্সন হয়, আর কোনো কিছুর টার্গেট নেই, বাকি এমনিতেই হবে, বাকি এমনিতেই হবে। তুমি তো একটা ডিজাস্টার সিচুয়েশন থেকে উঠে এসছো, এবং আশা করবে যে কোনোদিন ওই সিচুয়েশনে আর ফেরত যাবে না। হ্যাঁ, ডেফিনেটলি সেটাই হচ্ছে তোমার একদম একটাই অবজেক্টিভ একদম। এবং মানে এই যে আমি ফেলিওরগুলো বললাম, আজকের দিনে যে আমি যেখানে বসে রয়েছি, যে যেটুক যা করেছি, আজকের দিনে ফেলিওর নেই। আজকের দিনে এরকম প্রচুর ফেলিওরস আছে আমার, অনেক কিছু ট্রাই করছি, হচ্ছে না। আজ থেকে 5 বছর পরে কোনোদিন কারোর সঙ্গে বসলে হয়তো সেইগুলো নিয়ে গল্প করবো। ফেলিওর তো থাকবে, পার্ট অফ লাইফ, কিন্তু সেই ফেলিওরের পরে আবার উঠে দাঁড়াতে হবে। হাল ছাড়লে চলবে না, একদমই নয়। এখনো প্রচুর প্রজেক্ট ট্রাই করছি, সেগুলো তো হচ্ছে না, কোনোটা ফেলিওর করছে, কোনোটা ওই ডেডলাইনে হচ্ছে না, কিন্তু করে যাচ্ছি। আচ্ছা, আমি এটা জানতে চাইবো তোমার থেকে, সেটা হচ্ছে যে এই যে আমরা কথা বলছিলাম, তুমি বলছিলে যে একটা ঘরে তোমার মা বাবা বসে কাঁদছে, একটা ঘরে তুমি আছো, এরকম একটা সিচুয়েশন। সেখান থেকে যখন তুমি বাউন্স ব্যাক করলে আজকে, মানে 2025-এর বিশ্বজিৎকে যদি আমরা জিজ্ঞেস করি যে 2014-15 সালের বিশ্বজিৎ, এবং সেই টাইমে যে পরিবারের যে সিচুয়েশন ছিল, মানে কি মনে হয়, মানে মা বাবা এখন কি বলে তোমাকে? সব থেকে ডিসঅ্যাপয়েন্টিং আমার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে সব কিছু হলো, আজকে বলতে গেলে অসুবিধা কোনো কিছু নেই, তো কিন্তু আমার মা দেখে যেতে পারলো না কোনো সমস্ত কিছুই। এবং কোভিডে আমি আমার মাকে হারাই, এবং আই স্ট্রংলি বিলিভ যে আমি আজকে যা আছি, যেটুকু আছি, পুরোটাই আমার মার জন্য। মানে যে কাজগুলো হয়তো হচ্ছিল না, যে জায়গাগুলো হয়তো আটকে ছিল, আমার মা হয়তো সেই রাস্তাটা ওপরে গিয়ে কোথাও গিয়ে আমার জন্য তোমাকে সাপোর্ট। আই স্ট্রংলি বিলিভ, আমিও এটা স্ট্রংলি বিলিভ করি, কারণ 2022-এ আমিও বাবাকে হারিয়েছি, এবং বাবাও দেখে যেতে পারেনি আমার। আমিও প্রচুর ফেল করেছি, তুমি জানো আমার লাইফের স্টোরি। তো আমারও মনে হয় যে কোথাও একটা অ্যাঞ্জেল সাপোর্ট আমাদের কাছে জুড়ে গেছে, এবং সেটা আমাদেরকে এগিয়ে নিয়ে মানে যখনই আমরা ভুল পথে যাচ্ছি, আমাদের তুলে নিয়ে সঠিক পথে ফেলে দিচ্ছে। এটা মনে হয়, আমারও পার্সোনালি এটা মনে হয়। আমি স্ট্রংলি সেটা বিলিভ, আমিও সেটা বিলিভ করি। মানে আর বাবা আছে, বাবা খুবই হ্যাপি আর কি এই চেঞ্জেসগুলো দেখে, এবং সে এনজয় করছে এই লাইফটাও, যে তার সঙ্গে বেরোলে 10টা লোক আমাকে চিনছে, 10টা লোক জানছে, বা তার চেনা জানা লোক আমাকে নিয়ে আলোচনা করছে, আরে তোমার ছেলে কী করছে, আরে যে ওই ভিডিও দেখলাম। তো ইটস সত্যি ওই জায়গা থেকে এই জায়গাটা আসা তার ক্ষেত্রে খুবই, মানে সে এনজয় করছে টোটাল জিনিসটাকে। কারেক্ট। তো বিশ্বজিৎ, তোমার তো এই জার্নিটার মধ্যে আমরা অনেক আপস অ্যান্ড ডাউনস দেখলাম, এবং সেই আপস অ্যান্ড ডাউনস তুমি নেভিগেট করে আজকে একটা সাকসেসফুল জায়গায় চলে গেছো। তো ফিউচারে কি প্ল্যান আছে, মানে আরও কি কিছু প্ল্যান করছো? হ্যাঁ, ডেফিনেটলি। মানে যেটা আমি তোমাকে একটু আগেই বললাম, সেটা হচ্ছে এখন অনেক কিছুই ট্রাই করছি, হয়তো হচ্ছে না, ডেডলাইন ফেল হচ্ছে, কিন্তু কাজ করছি। মানে আমি ওই কমফোর্ট জোনে থাকতে পারি না। আমি সবসময়, মানে আমি জানি, মানে আমি যেটা আমার টিমকেও বলি, আমি আজকের ডেটে যে কাজটা করছি, আমি কালকে কি খাবো সেটার জন্য নয়, কালকে খাওয়ার আমার কাছে রেডি আছে। আমি আজকের ডেটে যে কাজটা করছি, আজ থেকে 5 বছর পরে আমি কি খাবো সেটার জন্য। কালকে আমি কি খাবো জানি, আমি 2026-এও খাওয়ার আমার কাছে রেডি আছে। রাইট। আমার 2026 কাজ আমি করে রেখেছি অনেক দিন আগে, তো আমি 2030-এ কী খাবো তার জন্য আমি আজকে। এইবার যেটা আমরা ঢুকবো সেটা হচ্ছে তোমার এই যে সোশ্যাল মিডিয়ায় নতুন একটা আফতার হিসেবে তুমি এসছো, তোমার হ্যান্ডেল ভোজ আড্ডা, এইটা নিয়ে তুমি বিভিন্ন রেস্টুরেন্টে যাও, এবং আমরা দেখেছি, তার ভিডিও দেখেছি, জামাই ষষ্ঠীতে জামাইয়ের থেকে বেশি তুমি খাও, ঠিক আছে? এবং মানে যা তোমাকে এক একটা রেস্টুরেন্ট খাওয়ায়, সেটা হয়তো অনেক জামাইদেরও হিংসা যে সেটা পাচ্ছে না। হ্যাঁ, প্রতি কটা দিন হয়তো দুবেলা করে তোমার হয়তো মানে দিনে হয়তো 4 বার জামাই ষষ্ঠী হয়ে যাচ্ছে, বিভিন্ন রেস্টুরেন্টে তুমি যাচ্ছ। তো এইখানে কিছু একটা ইন্টারেস্টিং গল্প বলো, যেটা তোমার মনে হয় আমাদের দর্শকরা একটু আনন্দ পাবে। তোমার জার্নিতে এই যে রেস্টুরেন্টে তুমি খেতে যাচ্ছ, সেখানে কি ভাবে নিজেকে
তার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করছো, মানে প্রচুর খেতে হয়, তার জন্য তোমার ডায়েট সিচুয়েশনটা কিরকম আছে, কিভাবে নিজেকে প্রস্তুতি নিচ্ছ, এটা নিয়ে একটু ইনসাইট দাও আমাদেরকে। মানে সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মানে কি বলবো, এই ভোজারটা না আমাকে সব কিছু দিয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। মানে রেকগনাইজেশন থেকে আরম্ভ করে যা যা বলবে সব কিছুই। এবং সব থেকে ফর্চুনেট হচ্ছে আমার লাইফ পার্টনারও আমি ভোজারটা থেকেই পেয়েছি। আচ্ছা। এবং তার থেকে ইন্টারেস্টিং হচ্ছে আমি ফুড ব্লগার আর ও ডায়েটিশিয়ান। ওকে ওকে, ডেডলি কম্বিনেশন। ডেডলি কম্বিনেশন। আমি লোককে খাওয়াই আর ও লোককে সেইটাকে আবার শেপে আনে। রাইট রাইট। তো সেখানে দাঁড়িয়ে আমার ডায়েট থেকে আরম্ভ করে সমস্ত কিছু আজকের ডেটে ওই দেখে। এবং ডেফিনেটলি আমাদেরকে একটা টাফ রুটিনের মধ্যে যেতে হয়। মানে রেস্টুরেন্টের খাবার একদিন দুদিন খেতে ভালো লাগে, এভরিডে দুবার করে খেতে ভালো লাগে না। এবং সেটা লাস্ট 5-6 বছর ধরে যখন চলবে স্পেশালি, তো প্রতিদিন খেতে হচ্ছে, প্রতিদিন খেতে হচ্ছে এবং সেভারাল টাইম। মানে আমরা যদি মানে এটা রিলেট করতে পারবে, আমরা যদি কোনো ইনভিটেশনে যাই তাহলে হয়তো আমরা মানে লাঞ্চে গেলে ডিনারটা স্কিপ করে যাই, কিন্তু আমার কাছে কিন্তু স্কিপ করার কোনো অপশান নেই, আমাকে খেতেই হবে। তো সেখানে দাঁড়িয়ে ইটস এ টাফ জার্নি। আমার বন্ধুবান্ধব অনেক সময় বলে কি ভালো আছিস, খাচ্ছিস দাচ্ছিস ঘুরছিস। আমি বলছি হ্যাঁ, আমার সঙ্গে 7 দিন থাক, তারপরে আমার ফোনটাই ব্লক লিস্টেড করে দিবি, আর ফোন তুলবি না। কেন দ্যাট ইজ দ্য জার্নি। মানে আমার টিমেরও সেম হাল, ও ডাল ভাত ছাড়া কিছু খায় না, আমাকে তো পেটের দায়ে খেতেই হবে, বাকিদের ডাল ভাত। মানে দ্যাট ইজ দ্য জার্নি। মানে প্রতিদিন মাটন, প্রতিদিন বিরিয়ানি, কার ভালো লাগে, কতদিন ভালো লাগে। এবং সেটা মানে 5 বছর হয়ে গেছে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, বাইরে থেকে যতটা ওই যেটা একটু আগে বলছিলাম, বাইরে থেকে অনেক কিছু মনে হয়, ভেতরের জার্নিটা ভেরি মাচ পেনফুল। আজকের ডেটে আমার কোলেস্ট্রল 600-র ওপরে, আমাকে এভরিডে ওষুধ নিতে হয়। এরকম প্রচুর কিছু রয়েছে যেগুলো মানে আমি এটা অনেককেই বলি, আমার হয়তো 5 বছরের লাইফ অলরেডি আমি কমিয়ে ফেলেছি খেয়ে খেয়ে, কিন্তু কোনো অপশান নেই, করতে হবে। তো এই যে কন্টেন্টগুলো তুমি বানাচ্ছ, এবং কন্টেম্পোরারি তোমার মতন অনেকে আছে যারা ফুড ব্লগার, ঠিক আছে, তো কন্টেন্টের কি কম্পিটিশন হচ্ছে, মানে না একে অপরকে ইন্সপায়ার করছো, মানে কিভাবে এইগুলোকে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ এই কন্টেন্ট? বিকজ একই রেস্টুরেন্ট, ঠিক আছে, হয়তো 10 জন ফুড ব্লগার গিয়ে 10 রকমভাবে রিভিউ দিচ্ছে, এবং সেখানে কিভাবে ডিস্টিংক্টেড হয়ে যাচ্ছে যে ভোজ আড্ডা। কারণ তুমি একদম টপ ফুড ব্লগার বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা 1, 2, 3 ফুড ব্লগারকে কনসিডার করি, তার মধ্যে তুমি আছো। কিভাবে তুমি নিজেকে এই কম্পিটিশনে বাঁচিয়ে রাখতে পারছো, মানে কি করছো এর জন্য, কি রিসার্চ করছো? প্রথমত হচ্ছে ডেফিনেটলি আমাদের একটা স্ট্রং টিম রয়েছে যারা রিসার্চ থেকে আরম্ভ করে এক্সিকিউশন পুরো পার্টটাই দেখে। এবং আমাদের টোটাল জিনিসটাই প্রফেশনাল ভিডিওগ্রাফার, প্রফেশনাল এডিটার দিয়ে আমরা আউটপুটটা দিই, তার ফলে আউটপুট অনেকটা বেটার হয়। প্লাস আমরা কোথাও যাওয়ার আগে সেটার উপরে প্রপার ওয়েতে রিসার্চ করে যাই, হোয়াট টু ডু, হাউ টু ডু অ্যান্ড অল অফ দোজ থিংস। এবং সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে যেটা এখন কন্টেন্ট ক্রিয়েশন, ওই যে মাঝে মাঝে না মার্কেটে একটা হাইপ ওঠে, এখন কন্টেন্ট ক্রিয়েশনের একটা হাইপ উঠেছে, সব বাড়িতে একটা করে কন্টেন্ট ক্রিয়েটার, এবং সবাই শর্টকাট নিচ্ছে। তো সাকসেসের কোনো শর্টকাট হয় না, সাকসেস পেতে গেলে তো তোমার ভিডিও দেখে লোকে ইন্সপায়ার হয়ে সে রেস্টুরেন্টে গিয়ে আবার একটা কন্টেন্ট করে দিচ্ছে। হ্যাঁ, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে মানে আমরা যে কন্টেন্টগুলো করি, আমরা একটু কোয়ালিটি সেন্ট্রিক কাজ করি। আমরা স্ট্রিট ফুড করি না, টেক অ্যাওয়ে কাউন্টার করি না। হ্যাঁ, ডেফিনেটলি যখন স্টার্টিং ছিল হয়তো কিছু টেক অ্যাওয়ে কাউন্টার অ্যান্ড অল অফ দোজ থিংস করেছি, কিন্তু আজকের ডেটে কিন্তু আমরা বেছে কাজ করি, আমরা শুধু বিগ ব্র্যান্ডের সঙ্গে কাজ করি। আর তোমরা খালি ফাইন ডাইনিং নয়, তোমরা মনে হয় ক্যাটারিংটাকেও, ফাইন ডাইনিং, ক্যাটারিং, হোটেল, রিসর্ট এগুলোকেও তোমরা কভার করছো? এইগুলোকেও কভার করছি। আর পুরো বেঙ্গল করছো এখন? অল ওভার ওয়েস্ট বেঙ্গল, মানে যত চেনস অফ হোটেল রয়েছে, রেস্টুরেন্টস রয়েছে, রিসর্ট রয়েছে, সবার সঙ্গেই আমাদের কাজ হয় অ্যাজ এ। তো কি মনে হয় কন্টেন্টের, মানে এত ফুড ব্লগার আসছে, মানে আমি যেহেতু কেরিয়ার কোচ, মানে দীর্ঘ এত বছর ধরে করছি, এখনকার দিনে একটা অপশন চলে আসে, বাচ্চারা বলে যে আমি ব্লগার হব। ইঞ্জিনিয়ার না হলেও বাবা মা হয়তো বলছে ঠিক আছে ভাই, এর এই দিকে ক্রিয়েটিভ দিকে নজর আছে, দিয়ে দাও। তো প্রচুর আসবে, আগামী দিনেও প্রচুর আসবে, ব্লগার আসবে। তো কি মনে হচ্ছে এই স্পেসটা কিভাবে কন্ট্রোল করা যাবে? বিকজ এটা আনরেগুলেটেড একটা স্পেস, ঠিক আছে, এটা কিভাবে কন্ট্রোল করা যাবে, কিভাবে বেটার কন্টেন্ট আরও কাস্টমারের কাছে আসা যায়, সেটা কিভাবে তোমার মনে হয় যে কি করা উচিত এই স্পেসটাকে আরও বেটার করার জন্য? দেখো, আমার যেটা মনে হয়, নতুন যারা আসছে কোনো শর্টকাট না নিয়ে কোয়ালিটি কন্টেন্ট বানানো।
তার কারণ হচ্ছে এখন যেভাবে স্পেসটা ঘাটছে না, মানে মনিটাইজেশনে পয়সা নেই বললেই চলে। সেই পয়সায় জল গরম হবে না। বাইরে থেকে মনে হয় যে ওরে বাবা প্রচুর কিছু আছে, না এরকম নয়। মনিটাইজেশনে পয়সা কিন্তু খুবই কম। যারা ভেতরে রয়েছে, যারা কাজ করছে তারা জানে। তো একটাই মাত্র টার্গেট, সেটা হচ্ছে ব্র্যান্ড। আর ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে গেলে কোয়ালিটি কাজ করতে হবে। শর্টকাট নিয়ে ওই নেগেটিভিটি দিয়ে বা যা খুশি তাই কন্টেন্ট বানিয়ে ব্র্যান্ডকে অ্যাট্রাক্ট করা যাবে না, ব্র্যান্ডকে কোনোভাবেই ক্লোজ করা যাবে না। ব্র্যান্ড ক্লোজিং করতে গেলে কিন্তু কোয়ালিটি কন্টেন্ট চাই, কন্টেন্টের দম থাকতে হবে। তো প্রথম দিন থেকে সেটা তৈরি হবে। এমন নয় যে আমি কোনোভাবে শর্টকাট নিয়ে কিছু দূর এগিয়ে গেলাম তারপর কোয়ালিটি তৈরি করলাম, এরকম নয়। ব্র্যান্ড একটা যে রেস্টুরেন্টটা বা যে হোটেলটা, যে রিসর্টটা লাস্ট 5 বছর 10 বছর 20 বছর ধরে রয়েছে, সে নিজের একটা ভ্যালুয়েশন তৈরি করেছে। সে কিন্তু কোনোভাবেই সেটাকে ডাইলিউট করবে না। সে ডাইলিউট করবে না যাত্রার হাতে দিয়ে। মানে আমরা যখন একটা রেস্টুরেন্টে গিয়ে কভার করছি, আমরা কিন্তু সেই টাইমের জন্য সেই রেস্টুরেন্টের ফেস হয়ে যাচ্ছি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ, কাইন্ড অফ ফ্রেশ হয়ে যাচ্ছে। মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনেক বড় ওয়ার্ড, তাই আমি বললাম তুমি ইনফ্লুয়েন্স করছো, মানে তোমাকে দেখে লোকরা বিশ্বাস করে যাচ্ছে। তো এবং রিভিউটাও কিন্তু তোমাকে অথেন্টিক দিতে হবে, কারণ তোমার রিভিউর মধ্যে যদি কোনো মানে আনঅথেন্টিক কন্টেন্ট চলে যায় এবং লোকে গিয়ে যদি ফুড কোয়ালিটির মধ্যে মিসম্যাচ পায়, তাহলে তোমার ব্র্যান্ডও কিন্তু উইল বি আন্ডার কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে দেখো ব্যাপারটা কেমন ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ক্রিয়েটিং কন্টেন্ট অ্যান্ড আর্নিং মানি, বোথ আর ডিফারেন্ট। রাইট। কন্টেন্ট ক্রিয়েটার মানে সে যে পয়সা কামাচ্ছে এমন কিন্তু নয়। রাইট। খুব কম লোক পয়সা কামাচ্ছে যারা স্ট্র্যাটেজিক্যালি সেই জিনিসগুলোকে সেট করতে পেরেছে। আজকে আমি যদি মানে এমন কোনো জায়গায় গিয়ে কাজ করি, ধরো সে 10টা কাস্টমার দেখতো, আজকে 100টা কাস্টমার দেখছে, সঙ্গে সঙ্গে সে কী করছে, তার কোয়ালিটি ডিক্রিজ করছে বা সেখানে দাঁড়িয়ে ইনফ্রাস্ট্রাকচারের সে ধরে রাখতে পারছে না, কারণ তার তো 10 জনকে সার্ভ করার ইনফ্রাস্ট্রাকচার 100 জনকে নেই। তো আমরা যখন মানে চেইনস অফ রেস্টুরেন্ট বা বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি, তাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে, দে ক্যান হ্যান্ডেল ইট। আর কোয়ালিটির সঙ্গে তারা কম্প্রোমাইজ করছে না। যে 10 বছর 15 বছর 20 বছর ধরে মার্কেটে রয়েছে, সে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করছে। অথেন্টিক একটা রিভিউ দিচ্ছ তুমি, একদম অথেন্টিক। এবং সবথেকে বড় ব্যাপার, তাদের ওই প্রেশারটা হ্যান্ডেল করার মতন ক্যাপাবিলিটি রয়েছে। তার ফলে আমার ভিডিও দেখে যারা যাচ্ছে, মোস্ট অফ দ্য কেসেস তারা কিন্তু ডিজার্টেন হচ্ছে না। যখন হচ্ছে না তখন কিন্তু আমার প্রতি ট্রাস্টেবিলিটি আরও বাড়ছে, সে আমাকে দেখে আরও 10টা জায়গায় যাচ্ছে। যদি আমি ওটা একদম নিচে নেমে যাই, তখন ওই কোয়ালিটিগুলো থাকবে না। ধরো একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, ঠিক আছে, নতুন এসছে কিংবা অনেকদিন ধরেই আছে, আমি ব্র্যান্ডের কথা বলছি না, আছে, সেখানে কাস্টমার গিয়ে, এখন তো কাস্টমার গুগলেও রিভিউ দিতে পারছে, খুব বাজে রিভিউ দিয়েছে, এবং তখন সে একটা অল্টারনেটিভ সোর্স অফ অ্যাকশন প্ল্যান হিসেবে ফুড ব্লগারকে ইনভাইট করে তাকে দিয়ে রিভিউটা করানোর চেষ্টা করছে। তো এরকম একটা ইমাজিন করো, এরকম একটা সিচুয়েশনে তোমার কাছে একটা অপশন আসলো, লোকে বললো, মানে ওই রেস্টুরেন্ট ওনার বললো যে আপনি এসে আমার একটা রিভিউ দিন, এবং তুমি গেলে, হ্যাঁ, এবং গিয়ে তুমি ফুড কোয়ালিটিটা ওই কাস্টমারের রিভিউর সঙ্গে অ্যাট পার পেলে, মানে কাস্টমার যেটা বলেছে সেটাই ঠিক, ফুড কোয়ালিটি ঠিক নয়, তখন তুমি কি করবে, মানে হোয়াট ইউ আর গোয়িং টু ডু? তখন তোমার এই সমস্ত কেসগুলো যেটা আমরা টোটালি তাকে বলে আসি যে এই প্রবলেমসগুলো রয়েছে, এগুলো আপনাকে সলিউশন করতে হবে, এবং তাদেরকে ধরো একটা লিমিটেড পিরিয়ড অফ টাইম দিলাম যে এই টাইমের মধ্যে আমরা 15 দিন পরে পোস্ট করব বা 10 দিন পরে পোস্ট করব, আমরা হয়তো 5-7 দিন পরে পোস্ট করি, ঠিক আছে আমি আরও 10 দিন পরে আপনাকে পোস্ট করব, আপনি এই প্রবলেমগুলো তার মধ্যে সলিউশন করুন। আদারওয়াইজ যেটা হবে সেটা হচ্ছে আমার ফেস ভ্যালু নষ্ট হবে, আমার ব্র্যান্ডটা নষ্ট হবে, তার সঙ্গে আপনারও ক্ষতি হবে। কারণ আপনাকে যদি লং টার্ম থাকতে হয়, যে লোকগুলো আমার ভিডিও থেকে আসবে তাদেরকে সার্ভিস আপনাকে দিতে হবে, আপনি যদি সেই সার্ভিসটা না দিতে পারেন তাহলে কিন্তু চাপ আছে। এরকম হয়েছে কোনোদিন? হ্যাঁ, সেভারাল টাইম হয়েছে যে তাদেরকে ওই যে পয়েন্টসগুলো তাদেরকে ইমপ্রুভ করার দরকার সেগুলো আপনারা করে নিন, তারপরে আমি ভিডিও। তাহলে বিশ্বজিৎ খালি কন্টেন্ট ক্রিয়েটার নয়, কনসালটেন্টও। তুমি এখন রেস্টুরেন্টকে কোন কোন জায়গায় ঠিক করতে হবে সেই কনসালটেন্সিটাও তুমি দিয়ে দিচ্ছ, অ্যাডভাইস করছো। মানে ব্যাপারটা কি বলতো, ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। মানে লাস্ট 5 বছরে প্রায় হাজার রেস্টুরেন্ট দেখেছি আর কি। কত রেস্টুরেন্ট কভার করেছো এখনো পর্যন্ত? কাউন্ট তো হয়নি, অ্যাপ্রক্সিমেটলি 1,500-2,000 বেশি তো হবেই, 1,500-2,000 বেশি তো হবেই একদমই।
পুরো ওয়েস্ট বেঙ্গল? পুরো ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, মানে ইনক্লুডিং দার্জিলিংও চলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাই, পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের কাজ হয়। এবং মানে ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় যদি আমি দাঁড়িয়ে থাকি, যারা আমার ভিডিও দেখছে তাদের ক্ষেত্রেও মোনোটোনাস, তো আমাকে ওই চেঞ্জেসগুলো কিন্তু আনতেই হবে। ডিফারেন্ট জায়গার কন্টেন্ট, ডিফারেন্ট টাইপের কন্টেন্ট, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। তার ফলে আমরা এখন পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই কাজ। আমার এখন হয়তো কলকাতায় থাকি সারা মাসে হয়তো 7 দিন কি 10 দিন, 10 দিন তো নাই, তার থেকেও কম ট্রাভেল করতে হচ্ছে, পুরোটাই ট্রাভেল বাইরে। আমরা একবার যখন বেরোই 7 দিন 10 দিনের জন্য বেরোই, ওই এক রুট হিসাবে করি। কেন, একটা জায়গায় গিয়ে যদি আমরা একটা কভার করে চলে আসি তাহলে ওয়েস্টিং অফ টাইম অ্যান্ড এনার্জি। তো আমরা কি করি, 7টা 8টা 10টা পুরো ওই লাইনটা ফেলে মানে আলাদা টিম রয়েছে যারা এই কাজটা, এই লাইজিংটা সবসময় ফেলছে যে আমি কালকে কোথায় যাব, নেক্সট উইকে কোথায় যাব, নেক্সট মান্থে কোথায় যাব। তো ওই যে রুটে যাচ্ছি সেই রুটে 7টা 8টা 10টা আমাকে ফেলতে হবে, নইলে আমি যদি একটা দুটোর জন্য যাই তাহলে আমার ওয়েস্টিং অফ টাইম অ্যান্ড এনার্জি হয়ে যাবে। কেন, এখন টাইমটা সব থেকে বেশি কনসার্ন আমাদের জন্য আর কি। তো টাইমটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই টাইমটা কত মানে স্মার্টলি ইউজ করা যায়, দ্যাট ইজ দ্য গেম। আমি অনেক ব্লগার ইনফ্লুয়েন্সারের ইন্টারভিউ নিয়েছি, কিন্তু সাহস করে কাউকেই প্রশ্ন করতে পারিনি। আজকে প্রথমবার করছি, কেন তোমাকে আমি চিনি বলে, ঠিক আছে? যে এই যে অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার কিংবা ব্লগার অ্যাজ এ কেরিয়ার অপশন, মানে আদৌ এরা কত টাকা ইনকাম করে? মানে সোশ্যাল মিডিয়া থেকে এরা যেটা পাচ্ছে সেটা কি একটা ডক্টর কিংবা একটা ইঞ্জিনিয়ার, এই যে কেরিয়ার অপশানগুলো স্যাক্রিফাইস করেও অনেকে চলে আসছে। মানে তোমার এখানে টেক কি, মানে এটা কি মানে ফিউচারিস্টিক, কি পসিবিলিটিস দেখছো তুমি এটাতে? দেখো, যেটা আমি একটু আগে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে ক্রিয়েটিং কন্টেন্ট অ্যান্ড আর্নিং মানি কমপ্লিটলি ডিফারেন্ট থিং। লোকে ভিডিও বানাচ্ছে মানে যে পয়সা কামাচ্ছে এরকম নয়। রাইট। ক্লাসে যেরকম হ্যাঁ, ক্লাসে যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড এত ছাত্রের মধ্যে মানে 2-3জনই হয়, পয়সাও কিন্তু একটা সেগমেন্টে ওই 2-3জনই কামাচ্ছে। বাকিরা যেটা পয়সা কামাচ্ছে $100 কামাতে হয়তো 6 মাস চলে যাচ্ছে। আমি কিন্তু সেটাকে আর্নিং অপরচুনিটি কখনোই বলবো। তার মানে তুমি বলতে চাইছো আগামী প্রজন্ম যারা হয়তো ডক্টর ইঞ্জিনিয়ার এই প্রফেশন ক্যারিয়ারটাকে জলাঞ্জলি দিয়ে ভাবছে যে না আমি ইনফ্লুয়েন্সার হব, ঠিক আছে, এখানে আমার প্রচুর টাকা ইনকাম, এবং মা বাবারাও এখন ইনফ্লুয়েন্স করছে বাচ্চাদের ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য, ঠিক আছে, মানে তাদেরকে তুমি একটা ওয়ার্নিং দেবে যে না এটা ঠিক নয়, এটা করা যেতে পারে, এটা প্যাশন হিসেবে পরবর্তীকালে করা যেতে পারে, বাট নট বেসিক এডুকেশন ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। বেসিক এডুকেশন যদি না থাকে, ওই যেটা বললাম, ক্রিয়েটিং কন্টেন্ট অ্যান্ড আর্নিং মানি, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং। ওই আর্নিং মানির সোর্সটাই ধরা যাবে না। রাইট। আজকে কিন্তু আমার একটা বেসিক এডুকেশন স্ট্রাকচার ছিল বলে জিনিসটাকে আমি স্ট্রাকচার করতে পেরেছি। আমার একটা হিউজ স্টার্ট আপের ফেলিওর এক্সপিরিয়েন্স ছিল বলে আমি সেটাকে একটা অর্গানাইজেশনের মতন স্ট্রাকচার দিতে পেরেছি। বাট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যদি আমি ওয়ান ম্যান আর্মি হতাম, আমি কোনোদিনই এটা করতে পারতাম না। এবং যারা সাকসেসফুল রয়েছে, মানে আমার মনে হয় না যে, মানে বিশেষ করে রিজিওনাল ক্রিয়েটারদের ক্ষেত্রে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আমি পরে আসছি, রিজিওনাল ক্রিয়েটারদের ক্ষেত্রে মানে কন্টেন্ট ক্রিয়েশন আমার মনে হয় না কখনো কেরিয়ার অপশান হতে পারে। ইট ক্যান বি এ কেরিয়ার বুস্টার। তার কারণ হচ্ছে, আমি যদি আজকে এরকম এক্সপেক্ট করি যে আমি আজ থেকে 20 বছর পরে, আমার যখন মানে 55-60 বছর বয়স হবে, আমি টিম নিয়ে ক্যামেরা নিয়ে গিয়ে রেস্টুরেন্টে কভার করব, দেন আই অ্যাম দ্য ফুল। দ্যাট ইজ নেভার গোনা হ্যাপেন। কোনো দিন হবে না। তাহলে এটা কেরিয়ার অপশান কী করে হতে পারে? আজকে যদি আমি মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিয়েটারদের দেখি, 5 বছর আগে যাদেরকে আমরা দেখতাম সেই ফেসগুলো কিন্তু আজকের ডেটে অনেকটাই ফেড আউট হয়ে গেছে, তার জায়গায় অন্য ফেস এসছে। সো দ্যাট ইজ দ্য সিনারিও। এটা কেরিয়ার অপশান চাপ আছে। প্যাশনের জন্য করতে পারো, ইট ক্যান বি ইয়োর কেরিয়ার বুস্টার। যে যদি সাকসেস পাও তুমি, টপ 3 বা টপ 4 যে কোনো সেগমেন্টের পয়সা তারাই কামাচ্ছে, বাকি আরও হাজার লোক প্যাসিভ ইনকাম হিসেবে কনসিডার করা যেতে পারে। হ্যাঁ, যে ওই আসছে, তুমি একটা মানে ওই 5-6 বছরের কেরিয়ারে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি পেলে, তুমি সেটাকে বিভিন্নভাবে চ্যানেলাইজ করলে, তুমি একটা অন্য কিছু বিল্ড করলে, দ্যাট ক্যান বি পসিবল। যেরকম আমাদের ছোটবেলায় আমাদের হবিজ থাকতো, কেউ আঁকতো, কেউ গান গাইতো, তো এটা হবিজ হিসেবেও কনসিডার করা যায়। একটা আমি কন্টেন্ট বানাচ্ছি, এটা আমার হবিজ, এটাকে আমি নার্চার করি। কিন্তু
রেগুলার এডুকেশনটাকে স্যাক্রিফাইস করে নয়, একদমই নয়। এটা তুমি রেগুলার এডুকেশন এবং রেগুলার প্রফেশনটাকে স্যাক্রিফাইস করেও নয়। অনেকে তো দেখি যে হয়তো কোনো কোম্পানিতে চাকরি করছে, করতে করতে ভিডিও বানাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এরকমও অনেক ইনফ্লুয়েন্সার আছে আর কি। একদম একদম। তো সেইগুলোকে তুমি কি নজরে দেখো আর কি? এগুলো কি ঠিক? এটা কি মুন লাইটিং হয়ে যাচ্ছে না? মানে অন অফিস জব আছে কেউ, সে ওই কাজ করছে, মাইনে পাচ্ছে, কিন্তু প্যারালালি সে একটা ভিডিও বানাচ্ছে নিজের, মানে নিজের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসের জন্য। এইগুলোকে তুমি কি চোখে দেখবে? দেখো, ব্যাপারটা হচ্ছে প্রতিটা জিনিসই প্রচণ্ড স্ট্র্যাটেজিক্যালি সাজাতে হবে। মানে তোমাকে যদি মনে হয় যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব, তাহলে ওই চাকরির পাশাপাশি তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা এফোর্ট নিতেই হবে। মানে আমি একটু আগে যেটা বললাম যে আমার ওয়াইফকে আমি ভোজাড্ডার থ্রুতেই আমাদের পরিচয়, যখন আমার ওয়াইফের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার ছিল না, সে অ্যাজ এ ডায়েটিশিয়ান একটা অর্গানাইজেশনে জব করতো। রাইট। আমার সঙ্গে থাকার পরে আমি ইনফ্লুয়েন্সার, আমিও তাকে ইনফ্লুয়েন্স করেছি আর একজন ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য। তো আজকের ডেটে ও ডায়েট রেসিপিস নিয়ে প্ল্যাটফর্ম চালায়, যেটা ওয়েস্ট বেঙ্গলে প্রায় রেয়ার। রেসিপিস অনেক লোক বানাচ্ছে, ডায়েট রেসিপিস কিন্তু তুমি দেখাতে পারবে না যে কেউ বানাচ্ছে। আচ্ছা। তো তার ফলে ও কি করতো, অফিস করতো, অফিস করে ফিরে এসে ও ভিডিও বানাতো। সেটা করতেই পারে, বাড়িতে এসে করতে পারে, বাড়িতে এসে ভিডিও বানাতো। এই করতে 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 যখন প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে গেল, যখন ব্র্যান্ড কোলাবোরেশন পেতে আরম্ভ করলো, তখনও জবটা শিফট করে ফুল ফ্লেজেড এখানে চলে 100%। এটা করা যেতেই পারে। হ্যাঁ, কিন্তু এই এক্সট্রা এফোর্টটা নিতে হবে যে আমায় 10-12 ঘন্টা ডিউটি করার পরে আমাকে বাড়ি গিয়ে ভিডিও বানাতে হবে, আমার যেদিনকে ছুটি আছে সেদিনকে আমি করব, হ্যাঁ সেদিনকে আমি অনেকগুলো কন্টেন্ট শ্যুট করে নেবো। তো এইরকমভাবে স্ট্র্যাটেজিক্যালি সাজাতে হবে জিনিসগুলো, তবে জিনিসগুলো পসিবল আর কি, তবে জিনিসগুলো পসিবল হবে। বেটার হবে। মানে পসিবল সব কিছুই, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে ইনিশিয়াল লেভেলে যদি কেউ চলে আসে, দেন চাপ আছে। তার কারণ হচ্ছে কন্টেন্ট বানানো, ভিডিও বানানো আর পয়সা কামানো দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আরেকটা বিষয় যেটা আমি তোমার সঙ্গে ডিসকাস করতে চাই, যে সোশ্যাল মিডিয়া এত কন্টেন্ট হচ্ছে, এত কন্টেন্ট, মানে ইউটিউব, ইনস্টাগ্রাম, সব জায়গাতে এত কন্টেন্ট হচ্ছে, এবং আমাদের টাইমে, মানে তোমার আর আমার টাইমের মধ্যে কিছুটা হয়তো একটা দশকের ডিফারেন্স আছে, কিন্তু তাও আমি বারবার করে আমাদের টাইমের কথা বলছি। আমাদের টাইমে আমরা দেখতাম, যখন টেলিভিশন চ্যানেল ছিল, ডেইলি শো, মানে যেটা মেগা সিরিয়াল, ঠিক আছে, সেই কন্টেন্টটা কনজামশনের অডিয়েন্স কিন্তু প্রচুর হাই থাকতো, কারণ তারা ওই নিজেদেরকে রিলেট করতে পারতো, তাদের ঘরে কি হচ্ছে, ওর ঘরে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে। এখন সেটা চলছে, কিন্তু সেটাই আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাচ্ছি, যে ডেলি ব্লগ, ঠিক আছে, মানে আমার বাড়িতে কি হচ্ছে, আজকে আমি কি খেলাম, সেটাও লোককে আমি জানিয়ে দিলাম যে আজকে কিন্তু আমরা ডিমের ঝোল ভাত খেয়েছি, এটা আমি জানিয়ে দিচ্ছি। এবং এই কন্টেন্টটা দেখার জন্য যে তোমার বাড়িতে কি খাওয়া হচ্ছে, এইটার জন্য অডিয়েন্স আছে। কি মনে হয় কোথায় যাচ্ছি আমরা, ওয়্যার উই আর হেডিং? দেখো, ব্যাপারটা হচ্ছে ওই যে তুমি যেটা বললে মেগা সিরিয়ালটাই এখন পুরোপুরি শিফট করে গেছে ডেলি ব্লগে। তো মেগা সিরিয়াল যেরকমভাবে লোকে দেখতো, ডেলি ব্লগও ওরকমভাবেই দেখছে, এবং মানে এই জিনিসগুলো ইভ্যালুয়েট হতে থাকে, এই জিনিসগুলো ক্রমশ চেঞ্জ হতে থাকে। ডেলি ব্লগটা আগে ছিল ডেলি ব্লগ, মানে কি প্রতিদিনের ব্লগটা আমি আজকে কি করছি সেটা হয়তো আমি আজকে রাত্রিরে ছাড়ছি, বা পরের দিন সকালে ছাড়ছি যে আমি কালকে কি করেছি। ডেলি ব্লগটা এভাবে শুরু হয়েছিল, কিন্তু আজকের দিনে যদি তুমি দেখো, ডেলি ব্লগটা হয়ে গেছে পুরো মেগা সিরিয়ালের মতন। একদিনেই 5টা ভিডিও আসছে, আমি সকালবেলা উঠে কি খেলাম, কি করে ব্রাশ করলাম, তারপরে কি ব্রেকফাস্ট করলাম, আজকে আমি কি প্ল্যান আছে, আজকে এবার আমার কি প্ল্যান আছে, তারপরে আমি লাঞ্চে কি খেলাম, দুপুরবেলা কি করলাম, তার একটা ভিডিও চলে গেল। সন্ধেবেলা আমি বন্ধুদের সঙ্গে পার্টি করলাম, স্ন্যাক্স করলাম, মানে কি করলাম তার একটা ভিডিও চলে গেল। আমি ডিনার টেবিলে বসে কি করছি তার একটা ভিডিও চলে গেল। ডেলি ব্লগটাই এরকমভাবে পুরো ভেঙে গেল। তো ওই মেগা সিরিয়ালের মতন হয়ে গেল, একদমই তাই। তো এইরকমভাবে চেঞ্জেসগুলো আসছে, এবং এখানে দাঁড়িয়ে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, সবাই একটা জিনিসের পেছনে দৌড়ায়, সেটা হচ্ছে ফলোয়ার্স। আই পার্সোনালি থিঙ্ক যে ফলোয়ার্সের পেছনে ছোটা সবথেকে বেশি বোকামো। আমি ফলোয়ার্সের পেছনে ছুটছি মানে
আই অ্যাম রানিং টুয়ার্ডস মাই ডেথ। আমরা যেরকম প্রতি কটা দিন যে আমরা মনে হচ্ছে যে একটা নতুন দিন আসলে, তা তো নয়। অ্যাকচুয়ালি তো আমরা মৃত্যুর দিকে একদিন এগিয়ে গেলাম। আমি ফলোয়ার্সের পেছনে ছুটছি মানে কিন্তু আমি আমার মৃত্যুর দিকে ছুটছি। মানে প্রতি কটা প্ল্যাটফর্মের একটা এজ রয়েছে, সে সেই এজ পর্যন্ত তার রিচ থাকবে, তারপরে রিচ পড়বেই। তার কারণ হচ্ছে অডিয়েন্সটা কোথাও না কোথাও গিয়ে তো স্ট্যাগনেন্ট পিরিয়ডে যাবে। কত দেখবে, কত দেখবে, আর কত লোক দেখবে যারা রিজিওনাল বানাচ্ছে, রিজিওনাল কন্টেন্ট বানাচ্ছে। তার যদি আজকে 10 লাখ 15 লাখ ফলোয়ার্স হয়ে যায়, তারপরে সে কোথায় যাবে? যাওয়ার তো তার কোথাও একটা গিয়ে ফলোয়ার্স স্ট্যাগনেন্ট হবে। বাংলা ভাষায় যদি কাজ করে, তাহলে তো আজকে দিল্লিতে যে হিন্দিভাষী লোকটা বসে রয়েছে, সে তো আমার কন্টেন্ট দেখবে না। তাহলে আমার কোথাও না কোথাও গিয়ে স্ট্যাগনেন্ট হবে। ন্যাশনাল কন্টেন্টের ক্ষেত্রেও তাই, মার্কেটটা ভাস্ট, কিন্তু কোথাও না কোথাও গিয়ে স্ট্যাগনেন্ট হবে। তো ফলোয়ার্সের পেছনে ছুটছি মানে কিন্তু আই এম রানিং টুয়ার্ডস মাই ডেথ। আমি যদি আমার ফলোয়ার্সটাকে মানে ওই ফলোয়ার সংখ্যাটাকে কন্ট্রোল করে স্মার্টলি ইউজ করতে পারি, তাহলে আমার কেরিয়ার স্প্যান বেশি হবে। যত স্প্যান বেশি হবে, আমি তত বেশি টাকা কামাবো। আমার কেরিয়ার যদি আজকে 2 বছরেই শেষ হয়ে যায়, তাহলে তো শেষ। আমি সেটাকে যদি কোনোভাবে স্ট্রেচ করে 5 বছর 7 বছর 8 বছর অবধি টানতে পারি, আমি কিন্তু 2 বছরের 100 টাইমস বেশি টাকা কামাবো। ফলোয়ার্সের পেছনে ফলোয়ার্সটাকে কন্ট্রোল করতে হবে। এই যে তোমাকে একটু আগে যেটা তুমি বললে যে ডেলি ভ্লগ ছিল, এখন দিনে 5টা করে ভিডিও দিচ্ছে। কেন? যত ভিডিও দিচ্ছে তত রিচ আসছে, তত ফলোয়ার্স বাড়ছে, তার কাছে খুব এক্সাইটিং লাগছে। আর লোকে ইন্টারেস্টেড বলতে কি, ওটা তো সে ম্যাক্স আউট হয়ে যাবে একটা টাইম পর, সে তো যাবেই। তার কারণ হচ্ছে রিজিওনাল কন্টেন্ট ক্রিয়েটার তুমি হাতে গুনে দেখো, মানে এগুলো না রিসার্চের বিষয়, যেগুলো আমরা প্রচণ্ড ডিপলি রিসার্চ করি, যে কারণে ক্রিয়েটিং কন্টেন্ট অ্যান্ড আর্নিং আউট অফ ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। তার কারণ হচ্ছে রিজিওনাল কন্টেন্ট ক্রিয়েটার তুমি যত পেজ দেখো, এক্সেপশন ক্যানট বি এ ডেফিনেশন। তুমি 2-3টে যদি বাদ দাও, 1.5 মিলিয়ন, আগে যেটা 1 মিলিয়ন ছিল এখন 1.5 মিলিয়ন, 15 লাখের ওপরে কোনো প্ল্যাটফর্মের কোনো রিচ নেই। তুমি দেখো, তাহলে অনেকে কি এরকম, ধরো ইনস্টাগ্রামে আমরা অনেক দেখি, অনেক ইনফ্লুয়েন্সারকে দেখি যারা হয়তো রিচ, মানে ফলোয়ার্স দেখাচ্ছে 5 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, কিন্তু তার যখন ব্লগ যাচ্ছে, ভিডিও ব্লগ যাচ্ছে, সেটা হয়তো লাইক হচ্ছে 2000, 3000 কি 8000 এরকম যাচ্ছে। তাহলে এত মিলিয়ন যদি আমার ফলোয়ার্স হয়, তাহলে এতজন আমাকে খালি লাইক করছে, তাহলে কি কোনো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আমার ফলোয়ার্স আর লাইকের মধ্যে? এটা অন্য কোনো টেকনোলজি, অ্যালগরিদম কিংবা বোট, কি হচ্ছে এখানে, কি হোয়াট ইজ হ্যাপেনিং? দেখো, এখানে দুটো জিনিস রয়েছে। এক হচ্ছে ইনস্টাগ্রামটা আজকের ডেটে পুরোটাই বটের কারখানা হয়ে গেছে। ওখানে পুরোটাই বটে চলছে। ফেক ফলোয়ার্স, ফেক লাইক, ফেক ভিউজ, ফেক কমেন্ট, ফেক শেয়ার, সমস্ত কিছুই। যেটা সেই তুলনায় এই বটটা কিন্তু ফেসবুক, ইউটিউবে অনেকটা কম। এবং সেখানে দাঁড়িয়ে এটা কিন্তু একটা অ্যালগরিদমের বিষয়ও। অ্যালগরিদম প্ল্যাটফর্ম সবসময় নিউ অ্যাকাউন্টগুলোকে বুস্ট করে। যখনই একটা প্ল্যাটফর্ম তোমার ধরো 5 বছর 10 বছর পুরনো হয়ে যাচ্ছে, সেটা কিন্তু প্ল্যাটফর্ম থেকে বুস্ট হচ্ছে না, আনলেস অর আনটিল আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি আমরা কিন্তু পরজীবী। কালকে যদি বন্ধ হয়ে যায় ফেসবুক, মানে প্রতি কটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বন্ধ হয়ে যাবে। যেরকম ওভার দ্য নাইট আমাদের এখানে টিকটক বন্ধ হয়ে গেল, কে জানে যে কালকে ফেসবুক বন্ধ হবে না? হতেই পারে, কারণ যা সাইবার ক্রাইম হচ্ছে, যে কোনো টাইমে গভর্নমেন্ট থেকে রুলস রেগুলেশন আসতে পারে, বন্ধ করে দেবে। ওভার দ্য নাইট সবকিছু শেষ, ওভার দ্য নাইট আবার জিরো, কিচ্ছু করার নেই। বিশ্বইতে কোনো সমস্যা হবে না, কারণ বিশ্বই জিরো থেকে ওঠা অভ্যাস হয়ে গেছে। ওই যে বললাম যে আজকের ডেটে যে আমি কাজ করছি, আমি 5 বছর পরে কি করবো সেটা স্ট্রাইক অফ হয়ে গেলে তোমার কোনো ভয় নেই, মানে তোমার কোনো ভয় নেই। ইনফ্যাক্ট ভয় নেই বলতে, দেখো মানে প্রচুর টাইম ডিজাস্টার দেখে এসেছো, তো আমি জানি যে কিছুভাবে ভেসে নেবো। এটা ফার্স্ট। এবং সেকেন্ড থিং হচ্ছে আমার ডাল ভাতের সংস্থান আমি করে রেখেছি। আজকের ডেটে হয়তো আমাকে সেই ডিজাস্টার জায়গাটায় যেতে হবে না। আমি যা রিস্ক নিচ্ছি, যা কিছু করছি, যা নতুন প্রজেক্ট করছি, ডাল ভাতটা সাইডে সরিয়ে রেখে, ডাল ভাতটাই তোমার লাগবে, কারণ কোলেস্ট্রলটা বেড়ে যাচ্ছে, একদম বাড়িতে ডায়েটিশিয়ান নিয়ে এসছো। একদমই তাই। তো ওইটাই বেশি ইম্পর্টেন্ট। তো ওই ব্যবস্থাটা করে রেখে নেক্সট যাওয়া। তো ওই সোশ্যাল মিডিয়ার ওই ফলোয়ার্স বাড়ানো মানে ইটস রানিং টুয়ার্ড দ্য ডেট। ওইটাকে স্মার্টলি ইউজ করতে হবে, যে আমার ফলোয়ার্স বেস, এর মধ্যে আমি কতটা টাইম খেতে পারি আর কি, কতটা টাইম খেতে পারি, মানে একটা মিনিমাম পর্যন্ত খুব তাড়াতাড়ি উঠলাম।
লোক নোটিশ পিরিয়ড অবধি 3 লাখ 3.5 লাখ অবধি আমি খুব বুস্ট করলো, তাড়াতাড়ি উঠলাম, উঠে এবার আমি ফলোয়ার্সটাকে কন্ট্রোল করছি, আমি ভিডিও দেওয়া কমালাম, আমি শুধু কোয়ালিটি ভিডিও দিলাম, যা খুশি তাই পোস্ট করছি এরকম নয়। অনেক মানে আমি অনেক কন্টেন্ট দেখি ফেসবুকে, যে কন্টেন্টগুলো মানে যেহেতু এখানে কোনো অথরিটি নেই, কোনো রেস্ট্রিকশন নেই, যে যেরকম পাচ্ছে কন্টেন্ট দিয়ে যাচ্ছে, যা পাচ্ছে করছে, ঠিক আছে। আরেকটা কন্টেন্ট খুব ভাইরাল হচ্ছে এখন, এন্টারটেনমেন্ট কন্টেন্ট, সেটাও আসছে, তুমি জানো কি ধরনের এন্টারটেনমেন্ট। তো এই জিনিসগুলো আমার মনে হয় একটা কন্ট্রোলিং ইউনিট থাকা উচিত, নাহলে খুব মুশকিল। থাকা উচিত বলতে দেখো, মানে এই অনেক কন্টেন্টে ফেসবুক থেকে কিন্তু এখন মনিটাইজেশন বন্ধ করে দিচ্ছে, এবং মানে বন্ধ করা শুরু হয়েছে এই কন্ট্রোলটা আনার জন্য, এই কন্ট্রোল আনতে হবে। তার কারণ হচ্ছে কোয়ালিটি দূষিত হয়ে যাচ্ছে, খোলা যাচ্ছে না, বিশেষ করে ফেসবুক খোলা যাচ্ছে না, এবং এই মনিটাইজেশনগুলো কিন্তু এদের বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিলে এদের তো ব্র্যান্ড নেই, এটা জীবনে কোনো ব্র্যান্ড পাবেও না, রাইট। তো এই প্ল্যাটফর্মগুলো আস্তে আস্তে, আচ্ছা, যারা এই বিজনেস করতে চাইছে ভবিষ্যতে, এবং তুমি তো এটা সাকসেসফুলি করেছো, তো তাদেরকে তুমি এই সোশ্যাল সিকিউরিটির কি অ্যাডভাইস দেবে? মানে কি তোমার তরফ থেকে অ্যাডভাইস দিতে হবে, যে যাতে তাদের অ্যাকাউন্টটা কোনোদিন হ্যাক না হয়ে যায়, কিংবা স্ক্যাম না হয়ে যায়? এইগুলোও তো একটা চিন্তার বিষয়। এটার জন্য তুমি কি অ্যাডভাইস দেবে, মানে কি তোমার তরফ থেকে? আমার তরফ থেকে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এত বছরের জার্নিতে এবং আমার এক্সপিরিয়েন্সে মনে হয়, লোভ সম্বরণ করতে হবে। তার কারণ হচ্ছে এই যে হ্যাক ফ্যাক যা হয় না, সব লোভে পা দিয়েই হয়। ইটস এ ট্র্যাপ। যে আপনার প্রোফাইলটা ফেসবুক থেকে অফার দিচ্ছে, বিনা পয়সায় আপনি ব্লু টিক পেয়ে যাবেন, এই লিঙ্কে ক্লিক করুন, বা আপনার জন্য একটা $1000 স্পন্সরশিপ এসছে, আপনি এই লিঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করুন। এইগুলোকে বন্ধ করতে হবে। মেল আসলে সবার আগে মেলের সোর্সটা দেখতে হবে, কোন মেল আইডি থেকে মেল এসছে, তারপরে লিঙ্কে ক্লিক করতে হবে। ফেসবুক কখনো অন্য মানে জিমেল থেকে পাঠাবে না। তো এই বেসিক নলেজটা থাকতে হবে, এটা ঠিক বলেছো, যে লোভটা সম্বরণ করতে হবে। ওই পেলাম আর সঙ্গে সঙ্গে, বা অনেক সময় এরকম হয় যে আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে, আপনি একটা এই কন্টেন্ট দিয়েছেন তাই চেক করে দেখুন, ওই সঙ্গে সঙ্গে লিঙ্কে ক্লিক করে আমার মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে, বাবা, ওই মানে ওই ব্যাপারটা হচ্ছে অ্যাংজাইটিতে ক্লিক করে দিল। সবার আগে সোর্স অফ মেলটা দেখতে হবে। লিঙ্ক ক্রিয়েট পরে, মেল পড়লাম, মাথা ঠান্ডা করে আগে সোর্স অফ মেল, যে মেলটা কোথা থেকে এসছে। নোটিফিকেশানে মানে এখন এরকম হচ্ছে, কি করছে, ধরো ফেসবুক স্ট্রাইক বলে একটা প্রোফাইল খুললো, ঠিক আছে, ফেসবুক স্ট্রাইক বলে একটা প্রোফাইল খুলে তোমার কোনো একটা পোস্ট বা ফেসবুক মনিটাইজেশন মানে রিলেটেড টু ফেসবুক কোনো একটা কিছু খুললো, তোমার ওয়ালে এসে সেটা পোস্ট করলো। তোমার নোটিফিকেশানে কি আসলে, যে ফেসবুক স্ট্রাইক, তোমার কাছে একটা নোটিফিকেশান, তুমি দেখ ফেসবুক স্ট্রাইক বা ফেসবুক মনিটাইজেশন, তুমি সঙ্গে সঙ্গে ক্লিক করছো, তাতে একটা কিছু লেখা দেখছো, তাতে হয়তো ওই রকম টাইপেরই কিছু লেখা রয়েছে যে আপনি এটাই ক্লিক করুন, আপনি এক্ষুনি ব্লুটিক পেয়ে যাবেন, বা ফেসবুক থেকে আপনার ব্র্যান্ড অফার এসছে $1000, $50,000, তুমি সঙ্গে সঙ্গে ক্লিক করে দিচ্ছ। তো এই জিনিসগুলো বুঝতে হবে বেসিকটা, যে আমি কোথায় ক্লিক করছি। এটা ফেসবুকের নোটিফিকেশান ডিফারেন্টভাবে আসে, এটা ফেসবুকের মানে অফিসিয়াল নোটিফিকেশান ডিফারেন্টভাবে আসে, এটা অফিসিয়াল নোটিফিকেশান নয়। তো এই বেসিক জিনিসগুলো বুঝতে হবে। ওটা ওই নামের কোনো একটা অ্যাকাউন্ট কোনো একটা অ্যাক্টিভিটি করেছে, আমার ওয়ালে এসে পোস্টটা করেছে, ওই ফেসবুক নোটিফিকেশান বা ওই নাম দিয়ে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই জিনিসগুলো করে। এই বেসিক জিনিসগুলো বুঝতে হবে। মেল আসলে মেলের সোর্স অফ মেল, নোটিফিকেশান আসলে সোর্স অফ নোটিফিকেশান, এই দুটোকে সবার আগে চেক করে। যে কোনো টাইমে স্ট্রাইক অফ হয়ে যাবে, যে কোনো টাইমে, মানে কেউ তো সারাদিন বসে রয়েছে কেউ না কেউ এই জিনিসগুলো করার জন্য। এবং আমাদের পেজে আজকের ডেটে এইরকম নোটিফিকেশান মেলে মনে 5-10 আসে, আর নোটিফিকেশান পার ডে 5-10টা এরকম মেল আসে, পার ডে এরকম 10-15টা নোটিফিকেশান আসে। তো ওই সোর্স অফ মেল এবং ওই সিকিউরিটি লেভেলটাকে তোমাকে বুঝতে হবে, যে ফেসবুক আমাকে অন্য জিমেল থেকে মেল করবে না, রাইট। সব তো, এবং নোটিফিকেশান আসলে নোটিফিকেশান ইটস এ ডিফারেন্ট ওয়েতে নোটিফিকেশান আসবে। নোটিফিকেশান আসলে আমার নোটিফিকেশানটায় ক্লিক করলে ফেসবুকেরই কোনো একটা কিছু খুলবে, অন্য জায়গায় গিয়ে অন্যর ওয়ালে গিয়ে খুলবে না, রাইট। এবং যে ওই যে নোটিফিকেশানের যে জায়গাটা আসছে সেখান থেকে ওইখানে ক্লিক করলে সেইটা কিন্তু অন্যর অ্যাকাউন্ট গিয়ে খুলবে না, তার কারণ এটা তো ওই নামের একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে।
ফেসবুক নোটিফিকেশান নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে। তো এই বেসিক জিনিসগুলো বুঝতে পারলে তাহলে হ্যাক হওয়ার কোনো জায়গা নেই, যথেষ্ট সিকিওর। আমরা নিজেরা যদি ভুল না করি তাহলে কিন্তু আমাদের মানে কাছ থেকে জিনিসগুলো কেড়ে নেওয়া খুব কঠিন, যথেষ্ট সিকিওর, এতটা সহজ নয়। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে এবং জানতে পারলাম অনেক কিছু যেটা অজানা ছিল আমাদের কাছে, এবং আশা করব আমাদের যারা দর্শক, যারা আমাদের এই পডকাস্ট দেখে, তারা অনেক কিছু জানলো, শিখলো। তো আগামী দিনে প্রজন্মের জন্যে তোমার লাস্ট অ্যাডভাইস, যারা এই ইনফ্লুয়েন্সার হতে চাইছে তাদেরকে কি তুমি লাস্ট অ্যাডভাইস দেবে, এই বলে আমরা আজকের এই পডকাস্টটা শেষ করব। লাস্ট একটাই, সাকসেসের কোনো শর্টকাট হয় না, কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে। কোয়ালিটি কন্টেন্ট যদি না হয় আলটিমেট সারভাইভ হবে না। আর বেসিক লেভেলে যখন কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে, সেটা পড়াশুনো হোক, সেটা জব হোক, হোয়াট এভার ইট ইজ, সেটাকে ছেড়ে দিয়ে নয়, সাইমেন্টেনিয়াসলি ক্রিয়েট করা। যখন সেই প্ল্যান বিটা রেডি হয়ে যাবে তখনই প্ল্যান এ থেকে প্ল্যান বিতে শিফট করা, ইনিশিয়াল ডেজে নয়। সবাই কন্টেন্ট বানাচ্ছে, সবাই ভিডিও বানাচ্ছে মানে সবাই কিন্তু পয়সা কামাচ্ছে নয়, এরকম একদমই নয়। পয়সা খুব কম লোকই কামাচ্ছে। থ্যাংক ইউ বিশ্বজিৎ ফর গিভিং আস টাইম, আমাদের সময় দেওয়ার জন্যে। আর আপনারা দেখতে থাকুন মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।